আপনারা আমাকে ছাড়াতে আসছেন কেন? ওই ফকিনীর বাচ্চা আর ওর স্বামীর যতদিন পর্যন্ত না উচ্চ শিক্ষা না দিতে পারবো। সামান্য চোরের জন্য? শুধু থাপ্পড় নয় রাতুল, সেই দিন ওই অনেক। আমি আর এই বাসায় থাকতাম, আমি এই বাসা ছেড়ে চলে যাব। কি দাদা বলতেছো সব? মাথা ঠিক আছে তোমার? এখন তোর সন্তান হয়েছে, প্রথম স্ত্রী আছে, এখন কি আমার মতো বন্ধা মেয়ের কাছে ওর মন টিকবে? এখন আর বৃষ্টিকে দিয়ে কি করবো? তোমরা সবসময় নিজেদের স্বার্থটাই দেখেছো। তোমরা কি জানো আমার সন্তানটা মারা গেছে? আমি দায়ী। আমি আমার সন্তানকে খুন করেছি। আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার দেয়া যে পৈতৃক সম্পত্তিটা আমার আছে, এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। বিপদে আপদে সবসময় পাশে ছিল। আপনাকে ঋণ কোনোদিন শোধ করার মতো না। আজকের এই দিনটা আমার খুবই আনন্দের। আজকে মনে হলো আমি খুব সাকসেস। আমার এই বিজনেসে যুক্ত হওয়া, তা আমি আমার বিজনেসটা বৃষ্টিকে দিয়ে উদ্বোধন করতে চাই। বৃষ্টি, কেকটা কাটো। কাকে চাই? আমি মেঘলার সাথে দেখা করতে চাই। মেঘলাকে? এই নামে তো কেউ এখানে থাকে না। আমি জানি মেঘলা এখানেই থাকে। ওর সাথে আমি একটু কথা বলতে চাই। ম্যাডামের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না। দেখা যদি করতে হয় অফিসে গিয়ে করেন, যান। মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? যে মেঘলা ভালোবাসার টানে বস্তির ধুলোবালিতে পড়েছিল, সেই মেঘলাই আজ কোটি টাকার রাজপ্রাসাদের মালিক শালিমা চৌধুরী। কিন্তু অনেক যখন সব ধনসম্পদ ছেড়ে মেঘলার দরজায় ভিখারির মতো দাঁড়ালো, তখন মেঘলা তাকে সাফ জানিয়ে দিল মেঘলা মারা গেছে। তবে কি অনেক আর মেঘলার প্রেম এখানেই শেষ, নাকি শালিমা চৌধুরীর প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হবে অনেকের অহংকার? আর সাব্বির ও বৃষ্টির নতুন সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে? বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ৩৮তম পর্ব আগামী সপ্তাহের ঠিক সময় প্র্যাঙ্কিং চ্যানেলে আসবে। আজকের ৩৭তম পর্বটি ছিল চরম ইমোশনাল এবং ড্রামাটিক টুইস্টে ভরপুর। পর্বের মূল হাইলাইটসগুলো নিচে দেওয়া হলো। সন্তান হারানোর নির্মম কষ্ট। ডেলিভারির সময় পিতৃপরিচয় না থাকায় কোনো হাসপাতাল মেঘলাকে ভর্তি নেয়নি এবং অ্যাম্বুলেন্সে সন্তানটি মারা যায়। অনেক নিজের হাতে তার সন্তানকে দাফন করে আসে। মেঘলার বাবা অনেককে সন্তানের খুনি ও কলঙ্কিত আখ্যা দিয়ে তাড়িয়ে দেন। অনেকের অনুশোচনা ও ত্যাগ। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে অনেক তার সমস্ত ধনসম্পদ ও বিলাসী জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সে বৃষ্টিকে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেই পুরনো গরিব রনিক সেজে মেঘলার খোঁজে বস্তিতে যায়। বস্তির মানুষদের বিদায় জানিয়ে মেঘলা তার বাবার দেওয়া পৈতৃক সম্পত্তি ও আলিশান রাজপ্রাসাদে ফিরে আসে। সে ঘোষণা করে পুরনো মেঘলা আজ থেকে মৃত, এখন সে ব্যবসায়ী শালিমা চৌধুরী। সাব্বিরের নতুন বিজনেস এসবি বিল্ডার্সের উদ্বোধনে আসে বৃষ্টি, যার অনুপ্রেরণায় সাব্বির আজ এত দূর এসেছে। অন্যদিকে রাতুলকে আনিস সাহেব জামিন করিয়ে আনেন অনিকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। অনিক মেঘলার রাজপ্রাসাদের সামনে এসে মেঘলা বলে চিৎকার করতে থাকে, কিন্তু মেঘলা মানে শালিমা সামনে এসে ঠান্ডা গলায় বলে মেঘলা মারা গেছে। মিরাজ খান এবং অনন্যা ইসলামের অভিনয়ে আজ দর্শকদের চোখে জল এনে দিয়েছে। বিশেষ করে সন্তান হারানোর পর মেঘলার পাগলামি এবং অনিকের ভেতরের অনুশোচনা খুবই বাস্তবসম্মত ছিল। তবে কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল মেঘলার এই মোড় পরিবর্তন। অবলা নারী থেকে এক লহমে পাওয়ারফুল বিজনেসওম্যান বা শালিমা চৌধুরী হয়ে ওঠার এই ট্রান্সফরমেশন নাটকটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আনিস সাহেব ও রাতুলের জোট। রাতুল ও নীলার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে অনেক দায়ী ছিল। এখন রাতুল জামিনে মুক্ত হয়ে অনেককে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে। বৃষ্টি অনেককে ছেড়ে আসার পর সাব্বিরের ব্যবসায়িক পার্টনার বা মেন্টর হিসাবে কাজ করছে। অনেককে শিক্ষা দিতে বৃষ্টি হয়তো সাব্বিরের আরও কাছাকাছি আসবে, যা অনেকের জন্য বড় ধাক্কা হতে পারে। মেঘলার ঠান্ডা মাথার প্রতিশোধ। মেঘলা অনেককে পুলিশে না দিয়ে বা ঝগড়া না করে সরাসরি নিজেকে মৃত দাবি করেছে। এর মানে সে ইমোশনালি অনেককে এমন এক শাস্তি দিতে চায় যা অনেক ভাবতেও পারছে না। ৩৮তম পর্বে আমরা দেখতে পাব অনেক মেঘলার বাড়ির সামনেই পড়ে থাকবে এবং তার ক্ষমা পাওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকবে, কিন্তু শালিমা চৌধুরী তাকে কোনো পাত্তা দেবে না। শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এসবি বিল্ডার্সের মধ্যে একটি বড় ব্যবসায়িক চুক্তি বা দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেখানে বৃষ্টি ও মেঘলা মুখোমুখি হবে। রাতুল অনিকের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে শারীরিকভাবে আঘাত বা বড় কোনো আইনি ঝামেলায় ফেলার চেষ্টা করবে। বন্ধুরা, অনিক যখন রাজপ্রাসাদের বিশাল গেটের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছিল, তখন ভেতরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল শালিমা চৌধুরী। চোখে ছিল না কোনো জল, মুখে ছিল না কোনো রাগ, শুধু এক অদ্ভুত নীরবতা।
যে মানুষটার জন্য একসময় নিজের সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল মেঘলা, আজ সেই মানুষটাকেই নিজের জীবন থেকে মৃত বলে ঘোষণা করেছে সে। কিন্তু বুকের গভীরে চাপা পড়ে থাকা ভালোবাসার শেষ আলোটুকু কি সত্যিই নিভে গেছে, নাকি প্রতিশোধের আগুন সেটাকে শুধু ঢেকে রেখেছে? অন্যদিকে সারা রাত রাজপ্রাসাদের গেটের বাইরে বসেই কাটিয়ে দেয় অনেক। খাবার নেই, পানি নেই, শুধু একটাই কথা বারবার বলতে থাকে, একবার শুধু আমাকে ক্ষমা করে দাও মেঘলা। প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা তাকে সরে যেতে বললেও সে নড়তে রাজি হয় না, কারণ তার বিশ্বাস একদিন না একদিন মেঘলা ঠিকই তার সামনে এসে দাঁড়াবে। সকালের প্রথম আলো ফুটতেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে শালিমা চৌধুরীর বিলাসবহুল গাড়ির বহর। অনেক দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে দেয়। গাড়ির কালো কাঁচের ভেতর থেকে শালিমা একবার তাকালেও কোনো কথা বলে না, শুধু ড্রাইভারকে শান্ত গলায় বলে, গাড়ি চালাও। আর সেই একটি বাক্যই অনেকের বুকের ভেতর হাজারটা ছুরির আঘাতের মতো বিঁধে যায়। শালিমার গাড়ি চোখের আড়াল হতেই অনেক ধীরে ধীরে রাস্তার মাঝখানে বসে পড়ে। নিজের দুই হাতের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলতে থাকে, এই হাতেই আমি আমার সুখ ভেঙে দিয়েছি, এই হাতেই আমার সন্তানের কবর দিয়েছি। পথচারীরা তাকে পাগল ভেবে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু অনেকের কানে তখন আর কোনো শব্দই পৌঁছয় না। ঠিক সেই সময় দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল রাতুল। মুখে এক চওড়া হাসি নিয়ে সে আনিস সাহেবকে ফোন করে বলে, যাকে হারানোর জন্য এত পরিকল্পনা করেছি সে তো নিজেই আজ শেষ হয়ে গেছে, এখন শুধু শেষ ধাক্কাটা দেওয়া বাকি। ফোনের ওপাশ থেকে আনিস সাহেব ঠান্ডা গলায় বলেন, না, এত সহজে শেষ করলে হবে না, ওকে এমনভাবে ভাঙতে হবে যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। এদিকে শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে পৌঁছে গুরুত্বপূর্ণ একটি বোর্ড মিটিংয়ে বসে শালিমা চৌধুরী। দেশের কয়েকজন বড় ব্যবসায়ী সেখানে উপস্থিত। সবাই অবাক হয়ে দেখে, মাত্র কয়েকদিন আগেও সাধারণ এক মেয়ের পরিচয় থাকা শালিমা আজ শত কোটি টাকার ব্যবসায়িক সিদ্ধান্ত নিচ্ছে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে। তার প্রত্যেকটা কথায় যেন কঠোরতা আর অভিজ্ঞতার ছাপ। মিটিংয়ের মাঝপথে একজন কর্মকর্তা জানায়, ম্যাডাম, এসবি বিল্ডার্স থেকে একটি যৌথ প্রজেক্টের প্রস্তাব এসেছে, তারা আপনার সঙ্গে মিটিং করতে চায়। কথাটি শুনেই কয়েক সেকেন্ড নীরব হয়ে যায় শালিমা, কারণ সে জানে এসবি বিল্ডার্স মানেই সাব্বির, আর সাব্বিরের সঙ্গে এখন সবচেয়ে কাছের মানুষ বৃষ্টি। শালিমা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার বাইরে তাকিয়ে বলে, মিটিংয়ের সময় ঠিক করুন, ব্যবসায় কোনো সম্পর্ক কাজ করে না, সেখানে শুধু লাভ আর ক্ষতির হিসেব চলে। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি শালিমার দিকে তাকিয়ে মুচকি হাসে। মনে হচ্ছিল সে শালিমার অতীত সম্পর্কে এমন একটি সত্য জানে যা প্রকাশ পেলে পুরো খেলাই বদলে যেতে পারে। রহস্যময় লোকটি ধীরে ধীরে শালিমার ব্যক্তিগত সহকারীর কাছে এগিয়ে গিয়ে একটি সিল করা খাম দিয়ে বলল, এটা শুধু শালিমা চৌধুরীর হাতেই পৌঁছবে, অন্য কেউ খুললে এর ফল ভালো হবে না। কথাটি বলেই সে মুহূর্তের মধ্যে ভবন থেকে বেরিয়ে যায়। নিরাপত্তা রক্ষীরা তাকে অনুসরণ করতে গেলে লোকটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর নিজের কেবিনে থিরে খামটি খুলতেই শালিমার চোখ বড় হয়ে যায়। ভেতরে ছিল একটি পুরনো ছবি। ছবিতে ছোটবেলার মেঘলা, তার বাবা আর একজন অচেনা ব্যক্তি। ছবির পেছনে মাত্র একটি লাইন লেখা, সব সত্য জানার আগে কাউকে শাস্তি দিও না। মুহূর্তের জন্য শালিমার কঠিন মুখেও অস্বস্তির ছাপ ফুটে ওঠে। কে পাঠালো এই ছবি, আর কেনই বা এখন? অন্যদিকে অনেক সারা দিন কিছু না খেয়েই রাজপ্রাসাদের সামনে বসে থাকে। সন্ধ্যা নেমে আসলে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। চারিদিকে সবাই আশ্রয় খুঁজলেও অনেক 1 ইঞ্চিও সরে না। ভিজতে ভিজতেই সে গেটের দিকে তাকিয়ে বলে, তুমি যদি সত্যিই মেঘলা না হও তাহলে আজই আমি এখান থেকে চলে যাব, কিন্তু যদি তোমার হৃদয়ে এখনও এক ফোঁটা ভালোবাসা বেঁচে থাকে তাহলে একবার, শুধু একবার আমার সামনে এসো। প্রাসাদের বারান্দা থেকে শালিমা সব কিছু দেখছিল। তার চোখে ভেসে উঠছিল অতীতের একের পর এক স্মৃতি, বস্তির সেই ছোট্ট ঘর, অনেকের সঙ্গে কাটানো সুখের মুহূর্ত, আর তারপর সেই ভয়ঙ্কর দিন যেদিন নিজের সন্তানকে হারাতে হয়েছিল। সে চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করে, কারণ সে জানে এই মুহূর্তে দুর্বল হয়ে পড়লে এতদিনের সব প্রতিজ্ঞা ভেঙে যাবে। ঠিক তখনই রাতুল তার কয়েকজন লোক নিয়ে প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে অনেককে দেখে তার ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে। সে নিজের লোকদের দিকে তাকিয়ে ধীরে বলে, আজ এমন শিক্ষা দেব যেন ও আর কোনোদিন এই গেটের সামনে দাঁড়ানোর সাহস না পায়। রাতুলের লোকেরা ধীরে ধীরে অনেকের দিকে এগিয়ে আসতে শুরু করে, আর দূর থেকে পুরো ঘটনাটি দেখতে পেয়ে শালিমার প্রথমবারের মতো উদ্বেগের ছাপ ফুটে ওঠে। রাতুলের ইশারা পেতেই তার লোকেরা অনেককে ঘিরে ফেলে। একজন অনেকের জামার কলার চেপে ধরে বলে, অনেক নাটক হয়েছে, এবার এখান থেকে চলে যা। কিন্তু অনেক কোনো প্রতিরোধ করে না, মাথা নিচু করে শুধু একটাই কথা বলে, আমি কোথাও যাব না, যতক্ষণ না মেঘলা আমাকে ক্ষমা করছে ততক্ষণ আমি এখানেই থাকব। অনেকের এই শান্ত উত্তরেই যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে রাতুল। সে সামনে এসে অনেককে জোরে একটি ধাক্কা দেয়। অনেক ভারসাম্য হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। চারপাশে লোকজন জড়ো হতে শুরু করলেও রাতুলের ভয় কেউ এগিয়ে আসে না। প্রাসাদের সিসিটিভি কন্ট্রোল রুমে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিল শালিমা। তার ব্যক্তিগত সহকারী উদ্বিগ্ন কণ্ঠে বলল, ম্যাডাম, বাইরে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, পুলিশে খবর দেব? কয়েক মুহূর্ত চুপ থেকে শালিমা ঠান্ডা গলায় বলল, এখনই না, আমি দেখতে চাই কার আসল চেহারা আজ সবার সামনে বেরিয়ে আসে। রাতুল এবার অনেকের দিকে ঝুঁকে নিচু স্বরে বলল, তুই আমার জীবন নষ্ট করেছিলি, আজ তো সব সম্মান, সব অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। কথাটি বলেই সে তার লোকদের ইশারা করল।
তারা অনেককে মারধর শুরু করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে এসে প্রাসাদের সামনে থামে। গাড়ি থেকে নেমে আসে সাব্বির, তার সঙ্গে ছিল বৃষ্টি। সামনে অনেককে অসহায় অবস্থায় দেখে দুজনেই হতভাগ হয়ে যায়। বৃষ্টি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে অনেকের সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কেউ ওর গায়ে হাত দেবেন না। সাব্বিরও রাতুলের সামনে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এটা ব্যবসার লড়াই নয়, ব্যক্তিগত প্রতিশোধ নয়, আইন নিজের হাতে নেওয়ার অধিকার তোমার নেই। রাতুল মুচকি হেসে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, তুমি ভুল জায়গায় এসে গেছো, আজ থেকে এই খেলায় তুমিও জড়িয়ে গেলে। ঠিক তখনই রাজপ্রাসাদের বিশাল গেট ধীরে ধীরে খুলতে শুরু করল। সবাই নিঃশ্বাস বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল। গেটের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে আসতে শুরু করল শালিমা চৌধুরী। গেটের ভেতর থেকে বেরিয়ে এসে শালিমা চৌধুরী সবার দিকে একবার তাকাল। তার মুখে কোনো রাগ নেই, কোনো ভয় নেই, শুধু বরফের মতো ঠান্ডা এক অভিব্যক্তি। উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে নীরব হয়ে যায়। রাতুলও কয়েক মুহূর্তের জন্য থেমে যায়, কারণ সে বুঝতে পারে এবার পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শালিমা ধীরে ধীরে অনিকের কাছে এগিয়ে আসে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অনিক কষ্ট করে মাথা তুলে তাকায়। এক মুহূর্তের জন্য তার মনে হয় হয়তো মেঘলা তাকে ক্ষমা করতে এসেছে, কিন্তু শালিমার প্রথম কথাতেই সেই আশা ভেঙে চুরমার হয়ে যায়। সে ঠান্ডা গলায় বলে, এই মানুষটাকে কেউ আমার রাজপ্রাসাদের সামনে আর দেখতে চাই না, ওকে এখান থেকে সরিয়ে দিন। কথাটি শুনে অনেকের চোখ দিয়ে নীরবে কানি গড়িয়ে পড়ে। সে কাঁপা গলায় বলে, তুমি চাইলে আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে তোমার চোখের আড়াল করো না, আমি আমার ভুলের শাস্তি সারা জীবন মাথা পেতে নেব। শালিমা কোনো উত্তর দেয় না। ঠিক তখনই বৃষ্টি সামনে এসে দাঁড়িয়ে বলে, মেঘলা। না শালিমা চৌধুরী, একজন মানুষ তার ভুলের জন্য অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুমি যে কষ্ট পেয়েছ সেটা কেউ অস্বীকার করছে না, কিন্তু প্রতিশোধ কি তোমার সন্তানের শূন্যতা পূরণ করতে পারবে? বৃষ্টির কথায় চারপাশে আবার নীরবতা নেমে আসে। শালিমা কয়েক সেকেন্ড বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তুমি আজও হৃদয় দিয়ে সিদ্ধান্ত নাও, আর আমি আজ থেকে শুধু মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিই। এটাই আমাদের পার্থক্য। এই সময় সাব্বির সামনে এগিয়ে এসে শালিমাকে উদ্দেশ্য করে বলে, আমরা আজ এখানে অনেকের জন্য আসিনি, আমরা এসেছি একটা ব্যবসায়িক প্রস্তাব নিয়ে। কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে ব্যবসার চেয়ে বড় যুদ্ধ চলছে অতীত আর বর্তমানের যুদ্ধ। শালিমা সাব্বিরের দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, আগামীকাল সকাল 10টায় আমার অফিসে আসুন, ব্যবসার আলোচনা অফিসেই হবে, কিন্তু আজকের পর যদি কেউ এই রাজপ্রাসাদের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমি কাউকে ছাড় দেব না। এই কথা বলেই শালিমা ফিরে যেতে উদ্যত হয়। ঠিক সেই সময় ভিড়ের পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, থামো শালিমা চৌধুরী, তুমি যে মানুষটাকে সবচেয়ে বড় অপরাধী মনে করছো সে হয়তো পুরো সত্যটাই জানে না। সবাই অবাক হয়ে পেছন ফিরে তাকায়। ভিড় সরিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে সেই রহস্যময় ব্যক্তি, যার হাতে একটি পুরনো ফাইল। রহস্যময় ব্যক্তিকে সামনে আসতে দেখে চারদিকে ফিসফাস শুরু হয়ে যায়। শালিমা চৌধুরী স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। লোকটি হাতে থাকা পুরনো ফাইলটি শক্ত করে ধরে বলে, আজ যদি আমি চুপ থাকি তাহলে আরও অনেক নির্দোষ মানুষ শাস্তি পাবে। রাতুল সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, এই লোকটাকে, একে এখান থেকে বের করে দাও। কিন্তু লোকটি বিন্দুমাত্র ভয় না পেয়ে উত্তর দেয়, আমাকে সরানোর আগে নিজের অতীতটা মনে করো রাতুল, কারণ এই ফাইলের প্রতিটি পাতায় তোমার নাম লেখা আছে। কথাটি শুনে রাতুলের মুখের রং বদলে যায়। আনিস সাহেবও দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। মনে হচ্ছিল তিনি বুঝতে পারছেন লোকটি কি বলতে চলেছে। লোকটি ধীরে ধীরে ফাইল খুলে একটি কাগজ বের করে শালিমার দিকে বাড়িয়ে দেয়, এটা পড়ুন, তারপর সিদ্ধান্ত নিন আপনার সবচেয়ে বড় শত্রু আসলে কে। শালিমা কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করে। কয়েক লাইন পড়তেই তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। সে অবিশ্বাসের দৃষ্টিতে একবার অনিকের দিকে আরেকবার রাতুলের দিকে তাকায়, কিন্তু সে কিছুই বলে না। অনেক দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে, কি লেখা আছে ওখানে, আমাকে বলো, দয়া করে বলো। ঠিক তখনই রহস্যময় ব্যক্তি গভীর নিঃশ্বাস নিয়ে বলে, যেদিন মেঘলাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি সেদিনের পুরো ঘটনাটা দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করেই সব ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এই একটা কথায় চারপাশে যেন বজ্রপাত নেমে আসে। উপস্থিত সবাই হতভাগ হয়ে যায়। শালিমার হাত কাঁপতে শুরু করে, আর রাতুলের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। রহস্যময় ব্যক্তি ধীরে ধীরে আরও একটি নথি বের করে সবার সামনে তুলে ধরে এবং বলে, আজ আমি শুধু শুরুটা বললাম, এই ফাইলের বাকি সত্য প্রকাশ পেলে অনেক মুখোশ খুলে যাবে, আর তখন কেউ আর নিজের অপরাধ লুকাতে পারবে না। রহস্যময় ব্যক্তির কথা শেষ হতেই চারদিকে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। শালিমা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি যদি সত্যিই সব জানেন তাহলে এতদিন চুপ ছিলেন কেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, কারণ আমার কাছে প্রমাণ ছিল না, আর প্রমাণ ছাড়া সত্য বললেও কেউ বিশ্বাস করত না। সে ফাইল থেকে একটি পেনড্রাইভ বের করে শালিমার হাতে দেয়। এটার ভেতরে সেদিন রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ, অ্যাম্বুলেন্সের জিপিএস রিপোর্ট এবং কয়েকটি ফোন কলের রেকর্ডিং আছে। সবকিছু দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির পেছনে কারা ছিল।
এই কথা শুনেই রাতুলের ধৈর্য ভেঙে যায়। সে হঠাৎ দৌড়ে এসে লোকটির হাত থেকে পুরো ফাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সাব্বির দ্রুত এগিয়ে এসে রাতুলের হাত চেপে ধরে বলে, এত ভয় পাচ্ছ কেন? নাকি ফাইলের ভেতরে এমন কিছু আছে যা প্রকাশ হলে তোমার মুখ দেখানোর জায়গা থাকবে না? দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঠিক সেই সময় আনিস সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, রাতুল, থামো। তার কণ্ঠে এমন কাঠুর্য ছিল যে সবাই কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। আনিস সাহেব ধীরে ধীরে সামনে এসে রহস্যময় ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, তুমি যেটা করতে এসেছো সেটা করলে অনেক পরিবারের জীবন বদলে যাবে। শেষবারের মতো ভাবো। লোকটি শান্তভাবে উত্তর দেয়, আমি অনেক ভেবেছি, বছরের পর বছর ভেবেছি, কিন্তু একজন মায়ের বুক খালি হওয়ার বিচার যদি না হয় তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। শালিমা এবার আর নিজেকে সামলাতে পারে না, কাঁপা গলায় বলে, দয়া করে আর ঘুরিয়ে কথা বলবেন না, আমাকে বলুন, আমার সন্তানের মৃত্যুর জন্য আসল দায়ী কে? লোকটি ধীরে ধীরে মুখ খুলতে যায়। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। অনেক বৃষ্টি, সাব্বির, রাতুল সবাই নিঃশ্বাস বন্ধ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই দূর থেকে এক বিকট শব্দ শোনা যায়। একটি দ্রুতগতির কালো এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে রাজপ্রাসাদের গেটের দিকে ছুটে আসছে। সবাই আতঙ্কে পেছনে সরে যায়, কিন্তু শালিমা ঠিক রহস্যময় ব্যক্তির পাশেই দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যেই কালো এসইউভিটি বিকট শব্দে গেটের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। চারদিকে ধোঁয়া আর ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে। উপস্থিত সবাই আতঙ্কে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যায়, কিন্তু রহস্যময় ব্যক্তি নিজের হাতে থাকা ফাইলটি বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই গাড়ি থেকে মুখোশ পরে দুজন লোক নেমে আসে। তাদের একজন চিৎকার করে বলে, ফাইলটা আমাদের হাতে তুলে দাও। আরেকজন সোজা রহস্যময় ব্যক্তির দিকে ছুটে যায়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ কিচ্ছু বুঝে ওঠার আগেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। শালিমা এক পাও পিছু হটে না। সে নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলে, ফাইলটি যেভাবেই হোক রক্ষা করুন, কেউ যেন পালাতে না পারে। অন্যদিকে আহত শরীর নিয়েও অনেক উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সাব্বির তাকে থামাতে চাইলে অনেক বলে, আজ যদি এই প্রমাণ নষ্ট হয়ে যায় তাহলে মেঘলা কোনোদিন সত্যটা জানতে পারবে না। কষ্টে দাঁড়িয়ে অনেক দৌড়ে গিয়ে এক মুখোশধারীকে ধরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে মুখোশটি খুলে মাটিতে পড়ে যায়। সবাই বিস্ময়ে তাকিয়ে দেখে লোকটি আনিস সাহেবের প্রতিষ্ঠানের এক বিশ্বস্ত কর্মচারী, যাকে প্রায় সবাই বহু বছর ধরে চিনত। লোকটিকে দেখে রাতুলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতেই বৃষ্টি তার পথ আটকে দাঁড়িয়ে বলে, এত তাড়াহুড়ো কেন রাতুল? সত্য বের হওয়ার আগেই পালাতে চাইছ? ঠিক সেই সময় রহস্যময় ব্যক্তি ফাইলের ভেতর থেকে আরেকটি সিল করা খাম বের করে শালিমার হাতে তুলে দেয়। সে শান্ত গলায় বলে, এই খামের ভেতরে এমন একটি নাম লেখা আছে যাকে আপনি কোনোদিন সন্দেহও করেননি। যদি এই নাম প্রকাশ পায় তাহলে শুধু আপনার জীবন নয়, অনেকের জীবনও চিরতরে বদলে যাবে। শালিমা ধীরে ধীরে খামটি সিল খুলতে শুরু করে। চারপাশে নিস্তব্ধতা। অনিকও শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। খামের ভেতরের কাগজটি বের করে শালিমা প্রথম লাইনটি পড়তেই তার হাত কেঁপে ওঠে। বিস্ময় তার মুখ থেকে শুধু একটি শব্দ বেরিয়ে আসে, অসম্ভব। শালিমার মুখে অসম্ভব শব্দটি শুনেই উপস্থিত সবাই আরও উৎকণ্ঠিত হয়ে ওঠে। অনেক কষ্ট করে সামনে এগিয়ে এসে বলে, শালিমা, কি লেখা আছে? দয়া করে সত্যিটা লুকিও না। শালিমা কিছুক্ষণ কোনো উত্তর দেয় না। তার চোখ স্থির হয়ে থাকে কাগজটির ওপর। তারপর ধীরে ধীরে কাগজটি ভাঁজ করে নিজের হাতে চেপে ধরে বলে, এখনই এই সত্য প্রকাশ করা যাবে না। আগে আমাকে সব প্রমাণ নিজের চোখে দেখতে হবে। রাতুল যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রহস্যময় ব্যক্তির সঙ্গে সঙ্গে বলে ওঠে, না, আর দেরি করা যাবে না। যত দেরি হবে ততই প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে ওরা। ঠিক তখনই পুলিশের কয়েকটি গাড়ি রাজপ্রাসাদের সামনে এসে থামে। চারদিক ঘিরে ফেলে পুলিশ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাড়ি থেকে নেমে বলেন, আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে এখানে এসেছি। কেউ এই এলাকা ছেড়ে যেতে পারবেন না। কথাটি শুনেই আনিস সাহেবের মুখে অস্বস্তির ছাপ ফুটে ওঠে। তিনি চুপিসারে নিজের মোবাইল বের করে কাউকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু তার আগেই একজন পুলিশ সদস্য এগিয়ে এসে বলেন, স্যার, আপাতত আপনার ফোনটি আমাদের কাছে রাখতে হবে। এদিকে শালিমার রহস্যময় ব্যক্তির দেওয়া পেনড্রাইভটি নিজের ব্যাগে রেখে দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে এই মামলার শেষ না দেখে আমি থামব না। আমার সন্তানের মৃত্যুর পেছনে যেই থাকুক তাকে আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। অনেক শালিমার কথাগুলো শুনে মাথা নিচু করে ফেলে। অনেক দিন পর প্রথমবারের মতো তার মনে হয় হয়তো সত্য একদিন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অচেনা নারী নিজের ওড়না সরিয়ে শালিমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছো শালিমা, কিন্তু এখনও সবচেয়ে বড় খেলোয়াড়ের সঙ্গে তোমার দেখা হয়নি। মহিলার কণ্ঠ শুনে রহস্যময় ব্যক্তি আচমকা চমকে ওঠে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে অবিশ্বাসের দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে শুধু একটি নাম উচ্চারণ করে, আপনি। চারদিকে আবার নেমে আসে গভীর নীরবতা। রহস্যময় ব্যক্তির মুখে সেই বিস্ময় ভরা শব্দ শুনে সবাই অচেনা মহিলার দিকে তাকিয়ে থাকে। মহিলা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলেন, অনেক বছর পর আবার দেখা হলো। ভেবেছিলে আমি আর কোনোদিন ফিরব না?
রহস্যময় ব্যক্তি মাথা নিচু করে উত্তর দেয়, আমি ভেবেছিলাম আপনি আর বেঁচে নেই। মহিলা হালকা হাসলেন, তারপর শানিমার দিকে তাকিয়ে বললেন, তোমার জীবনে যা যা ঘটেছে তার সব কিছুর উত্তর আমার কাছে নেই, কিন্তু এমন কিছু সত্য আমি জানি যেগুলো জানার পর তুমি আর আগের মতো থাকবে না। শালিমা দৃঢ় কণ্ঠে বলল, আপনি কে? আমার জীবনের সঙ্গে আপনার সম্পর্ক কি? মহিলা চারপাশে একবার তাকিয়ে বললেন, এই কথা এখানে বলা যাবে না। এখানে এমন অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা সত্য প্রকাশ হোক সেটা চায় না। তার কথার সঙ্গে সঙ্গেই রাতুল উদ্বিগ্ন হয়ে ওঠে। সে আনিস সাহেবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ওকে এখান থেকে যেতে দেওয়া যাবে না, ও যদি মুখ খোলে সব শেষ হয়ে যাবে। আনিস সাহেব কঠোর দৃষ্টিতে রাতুলকে থামিয়ে দেন। তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি যত এগোচ্ছে ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে পুলিশ কর্মকর্তা সামনে এসে বলেন, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তারা সবাই থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জবানবন্দি দেবেন। কোনো প্রমাণ এখন আর গোপন রাখা যাবে না। ঠিক তখনই অচেনা মহিলা নিজের ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করেন। ডায়েরির মলাটে ধুলো জমে গেছে, কিন্তু ভেতরের পাতাগুলো খুব যত্নে সংরক্ষিত। তিনি ডায়েরিটি শালিমার হাতে দিয়ে বলেন, এটা তোমার মায়ের লেখা। বহু বছর ধরে আমি এটা লুকিয়ে রেখেছিলাম। আজ সময় এসেছে এটা তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার। আমার মায়ের ডায়েরি? কাঁপা কণ্ঠে বলল শালিমা। সে ডায়েরির প্রথম পাতা খুলতেই ভেতরে একটি পুরনো পারিবারিক ছবি বেরিয়ে মাটিতে পড়ে যায়। ছবিটি তুলে হাতে নেওয়ার পর শালিমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ ছবিতে তার বাবা মায়ের পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে একজন ছিলেন আনিস সাহেব, আর আরেকজনকে দেখে অনেকও হতভম্ব হয়ে যায়। ছবিটি হাতে নিয়েই অনেক কয়েক পা এগিয়ে এলো। তার চোখ বারবার ছবির উপর ঘুরে বেড়াচ্ছে। অবশেষে কাঁপা গলায় সে বলে উঠল, না, এটা হতে পারে না। এই মানুষটা এখানে কিভাবে? শালিমাও বিস্মিত হয়ে ছবিটির দিকে তাকিয়ে রইল, কারণ ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সে খুব ভালো করেই চেনে। কিন্তু এতদিন সে জানত ওই মানুষটির সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্কই ছিল না। অচেনা মহিলা ধীরে ধীরে বললেন, তোমরা যে গল্প এতদিন জেনেছ সেটা পুরো গল্প ছিল না। সত্যিটা শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে, আর সেই সত্যের সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পরিবার, কয়েকটি বিশ্বাসঘাতকতা আর কোটি কোটি টাকার সম্পদের লড়াই। রাতুল হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যে, সব মিথ্যে! এই মহিলা সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু রহস্যময় ব্যক্তি এবার দৃঢ় কণ্ঠে বলল, না, ও যা বলছে তার প্রতিটি কথার প্রমাণ আমার কাছে আছে, আর সেই কারণেই এতদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে 2 জন কনস্টেবলকে নির্দেশ দিলেন, ফাইল, ডায়েরি এবং পেন ড্রাইভ সবকিছু নিরাপদে জব্দ করুন। এগুলো এখন তদন্তের গুরুত্বপূর্ণ আলামত। শালিমা সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলল, না, এগুলো আমার পরিবারের সঙ্গে সম্পর্কিত। আমি এগুলো তদন্তে দেব, কিন্তু আগে আমি নিজে সব পড়ে জানতে চাই। পুলিশ কর্মকর্তা শান্তভাবে উত্তর দিলেন, আপনি অবশ্যই জানবেন, তবে আইনের নিয়ম মেনেই সব হবে। ঠিক তখনই অনেক ধীরে ধীরে শালিমার সামনে এসে দাঁড়ায়, আহত শরীর, চোখ ভরা অনুশোচনা। সে নিচু গলায় বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু যদি সত্যিই প্রমাণ হয় যে তোমার সন্তানের মৃত্যুর পেছনে অন্য কারো ষড়যন্ত্র ছিল, তাহলে আমি তোমার সঙ্গে শেষ পর্যন্ত লড়ব, কারণ এবার এটা শুধু আমাদের ভালোবাসার লড়াই নয়, এটা সত্যের লড়াই। শালিমা কিছুক্ষণ অনিকের চোখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবারের মতো তার চোখে ঘৃণার বদলে দ্বিধা দেখা যায়, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে শক্ত করে বলে, সত্য প্রমাণ হওয়ার আগে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি তোমার পথেই থাকো, আমি আমার পথে। এই সময় পুলিশের এক সদস্য দ্রুত দৌড়ে এসে কর্মকর্তার কানে কিছু বলেন। কর্মকর্তার মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। তিনি সবার দিকে তাকিয়ে ঘোষণা করেন, এখনই খবর এসেছে, হাসপাতালের সেই রাতের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী থানায় হাজির হয়েছেন। তিনি দাবি করেছেন পুরো ঘটনার মাস্টারমাইন্ডের নাম তিনি জানেন। কথাটি শুনে আনিস সাহেব, রাতুল এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আরও একজন অচেনা ব্যক্তি একসঙ্গে চমকে ওঠে। আর দূরে দাঁড়িয়ে সেই অচেনা ব্যক্তি আস্তে করে নিজের মুখের মাস্ক খুলে ফিসফিস করে বলে, এবার খেলা সত্যি শুরু হলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি সত্যিই তার ভুলের সঠিক প্রায়শ্চিত্ত করতে পারবে, নাকি মেঘলা ওরফে শালিমা চৌধুরী অনিককে কখনোই ক্ষমা করবে না? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব টুইস্ট ও ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।